শুরু করছি মিষ্টি রোদের হাতছানি গল্পের পর্ব সংখ্যা 22। লেখনীতে ইসরা জাহান এরিনা। গল্প শুরু করার আগে বলি, আপনারা যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আর এই পুরো পর্বটা শোনার পরে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কাছে এই পর্বটি কেমন লেগেছে। তো কথা না বাড়িয়ে চলুন গল্পের মধ্যে যাওয়া যাক। আসফির বাসায় ছাদে বসে আছে নাহিদ। এক হাতে একটা বিয়ারের ক্যান আর অন্য হাতে সিগারেট। কিছুটা নেশা চড়ে গেছে তার। সচরাচর নাহিদ তেমন একটা ড্রিঙ্ক করে না, মাঝে মাঝে বন্ধুদের আড্ডায় পড়লে করা হয়, তবে সিগারেট তার নিত্যদিনের সঙ্গী। আসফি বন্ধুর বিয়ে উপলক্ষে ব্যবস্থা করেছে। তার প্রাণপ্রিয় বন্ধু ফাইনালি একটা সম্পর্কে জড়িয়েছে, সেলিব্রেশন তো হবেই। আসফি বিয়ারে চুমুক দিয়ে নাহিদের দিকে দৃষ্টিপাত করল। নাহিদের চোখে মুখে গুরুগম্ভীর ভাব বিদ্যমান। আসফি বলল, হঠাৎ এই বিয়ের ডিসিশন কেন নিলি? তুই তো এসব থেকে নিজেকে দূরে রাখতে চেয়েছিলি। নাহিদ সিগারেটে ধোঁয়া ছাড়িয়ে বলল, জানি না, তবে তার মধ্যে আমার জন্য এক অদৃশ্য অধিকারবোধ দেখেছি, যেটা অন্য কেউ কোনোদিন দেখানোর সাহস পায়নি। তাকে উপেক্ষা করা আমার সাধ্যের বাইরে ছিল। আসফি হঠাৎ হো হো করে হাসতে লাগলো। নাহিদ আসফির দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, হাসছিস কেন? ভাবি তোকে ব্ল্যাকমেল করে বিয়ে করেছে। লাইক সিরিয়াসলি? মেয়র নিবরাজ নাহিদকে আদেও ব্ল্যাকমেল করা সম্ভব? নাহিদ কিঞ্চিত ওষ্ঠ প্রসারিত করে হাসল, যেই হাসি অন্য কেউ বুঝবে না। বিড়বিড় করে বলল, রূপবতী মেয়েরা একটু বোকাই হয়। আসফি আবারও হেসে বলল, কি কপাল তোর, এত নাটকীয়তার পর বিয়ে করে যেখানে বাসর করবি তা না, আমার সাথে মদ গিলছিস। আর্য ভাবির কপাল পড়লো তোর মতো আনরোম্যান্টিক জামাই পেয়ে। আচ্ছা, একবার কল করেছিস নাকি সেটাও করিসনি? আমার কাছ থেকে দূরে থাকাটাই ওর জন্য মঙ্গলকর। আসফি এবার সিরিয়াস হয়ে বলল, যেহেতু সম্পর্কে জড়িয়েছিস সেটার যথাযথ মূল্যায়ন করিস। যেই ফুল তোর জীবনে নিজে থেকে এসেছে তাকে মূর্ছা যেতে দিস না। নাহিদ শান্ত চোখে আকাশের দিকে তাকালো। নাহিদের নীরবতায় আসফি চাপা দীর্ঘশ্বাস ফেলল। নাহিদের ভাবাবেগ কিছুই ধরতে পারল না। এই কঠিন হৃদয়ের মানুষটিকে আর্যর মতো মায়াবিনী কোমলমতি নারী কি পবিত্র সম্পর্কে জোরে গলাতে পারবে না? নাকি নাহিদ নিজেকে সবকিছু থেকে গুটিয়ে নিবে? এবার অন্তত ছেলেটা সেটেল হোক, জীবনের সকল জটিলতা আর অনিশ্চয়তা ভুলে সামনে এগিয়ে যাক। সকালের মিষ্টি দমকা হাওয়া উপভোগ করছে যারা। সকাল সকাল ঘুম ভাঙার ফলে সে পার্কে চলে এসেছে হাঁটতে। এমনিতেও সকাল সকাল হাঁটার বেশ সুবিধাও পাচ্ছে। রিসেন্ট একটা ফটোশুট আছে তার। যারা সবসময় ফিট থাকলেও পরীক্ষার ধকলে ওজন একটু বেড়েছে। পরীক্ষার সময়টায় অন্যদের টেনশনে ওজন কমে, কিন্তু যারা তেমন কিছুই হয় না, কারণ তার টেনশন শুরু হয় পরীক্ষার হলে পৌঁছানোর পর। পরীক্ষায় তার একমাত্র ভরসা রিমি আর রামিম। পড়ালেখার জিনিসটাই যারার খুব অপছন্দ। তার উপর পরীক্ষার ঝামেলা তো আছেই। তবে টেনশনে থাকলে তার খাওয়ার ক্রেভিংটা আবার বেড়ে যায়, যার ফলে ওজন কিছুটা বেড়েছে। ফটোশুটের আগে ওজন কমানো জরুরি। যারা নিজের মনকে এইসব বলে সান্ত্বনা দিলেও ঘটনা আসলে একটু ভিন্ন। মূলত প্রতিদিন সকালে একটা কল তার শান্তির ঘুম ভাঙিয়ে দেয়। ব্যক্তিটি কল করে কিছুই বলে না। যারা ভীষণ বিরক্ত এই কলদাতার ওপর। সে তো কাউকে তার অ্যালার্ম হতে বলেনি, তবে এই বান্দা এত কষ্ট করে দায়িত্ব নিয়ে তার ঘুমের রফাদফা করে ছাড়ে কেন? কল সাইলেন্ট করেও লাভ হয় না। তার বাসার ল্যান্ডফোন কল করে সারা বাড়িকে জাগিয়ে তোলে। একবার এই লোককে পেলে সে নিমের ডাল দিয়ে পিটিয়ে সোজা করে ফেলবে। যারা অনেকটা হেঁটে হাঁপিয়ে গেছে, পাশের বেঞ্চে বসে পড়ল। বোতল থেকে কয়েক ঢোক পানি পান করলো। জোরে শ্বাস নিয়ে পাশে তাকাতেই চমকে গেল। অসাবধানতায় কিছুটা পানি তার ফতুয়াতেও পড়ল। যারা চোখ বুঝে বক্ষস্থলে হাত চেপে জোরে জোরে নিঃশ্বাস নিল। পাশেই বসে তার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে জাহিদ। আকস্মিকভাবে সামনে জাহিদকে দেখে ভয় পেয়ে গেছিল। যারা ছোট করে দম ফেলে বলল, বিয়াদব ছেলে, এমন ভূতের মতো এসে পাশে কেউ বসে? একটুর জন্য হার্ট ফেল করিনি আমি। জাহিদ মুচকি হেসে বলল, আপনার হার্ট ফেল করানোর ইচ্ছা আমার নেই। আপনি তো আপনার হার্ট ছিনতাই করব, বুঝলেন? যারা হা করে তাকিয়ে রইল। এই পিচ্ছি ছেলে সেই লেভেলের ফ্ল্যাট করতে জানে। যারা ক্ষিপ্ত গলায় বলল, তোমাদের জেনারেশনটাই খারাপ, সিনিয়রদের সম্মান করতে জানো না, উল্টে আবার ফ্ল্যাট করো। অথচ আমাদের সিনিয়রদের আমরা কত সম্মান করতাম। আপনাকে আমি কখনো সম্মান করলাম? আপনাকে অসম্মান করার প্রশ্নই আসে না। আফটার অল বাচ্চাদের মা আপনি। যারা ভ্রু কুঁচকে বলল, কার বাচ্চার মা? আমাদের।
যারা দাঁতে দাঁত চেপে নিজের রাগ দমনের চেষ্টা করলো, কিন্তু পারলো না। হাতের সব বোতলের পানি জাহিদের মুখে ছুঁড়ে মারলো। জাহিদের মুখভঙ্গি ছিল খুবই স্বাভাবিক, যেন এমন কিছু একটা ঘটবে সে আগে থেকেই জানতো। হাত দিয়ে মুখের পানি মুছে নিল, কপালে লেপ্টে থাকা চুল হাত দিয়ে পেছনে ঠেলে দিল। যারা চিবিয়ে চিবিয়ে বলল, অসভ্য ছাগল একটা, ফারদার আমার সামনে এমন কথা বললে মাথায় ইট ছুঁড়ে মারবো, তখন মাথার ভূত মাগো মাগো বলে পালাবে। জাহিদ যারার দিকে কিছুটা ঝুঁকে বলল, আপনি নামক ভূত আমার মাথা থেকে কোনো দিনই পালাবে না। যারা হকচকিয়ে গেল, বুকের বাঁ পাশে যেন কেউ ঢোল পেটাচ্ছে। পুরুষালী সুঘ্রাণ যারার মস্তিষ্ককে বিক্ষিপ্ত করে তুলছে। যারা ঘন ঘন নিঃশ্বাস ফেলল, এই অসভ্য ছেলেটা মাঝে কিছু একটা আছে যেটা ওকে দারুণভাবে আকৃষ্ট করে। সকালে ঘুম ভাঙতেই আর্য আড়মোড়া ভেঙে উঠে বসলো। এলোমেলো কেসগুলো খোপা করে সামনে তাকালো, দেখলো অবনী বিছানার সাইডে বসে তার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। আর্য হাই তুলতে তুলতে বলল, সকাল সকাল আমার রুমে কি তোর? আপু, আজ তুমি বেশ লো করছো, একদম নতুন বউদের মতো। আসল ঘটনা কি বলতো? বিয়ের ফুল ফুটলে নাকি মেয়েরা আরো রূপবতী হয়ে যায়, তুমি তার সাক্ষাৎ প্রমাণ। আচ্ছা, ওই হাতুড়ে ডাক্তারকে দেখে মেয়রকে ভুলে যাওনি তো? ওই ডক্টরের বউ হওয়ার পরিকল্পনা করছো না তো? আমার কিন্তু ডক্টর দুলাভাই পছন্দ না, মেয়র দুলাভাই পছন্দ। আহা, এলাকায় আমার দাপট থাকবে অন্যরকম, তখন এলাকার সবাই আমাকে দেখেই সালাম দিবে। নেতার শালিকা, বিষয়টা ইন্টারেস্টিং হবে কিন্তু। আর্য এক নজরে অবনীর দিকে তাকিয়ে রইল। অবনী বেশি কথা বলে, তার চেয়েও বেশি। তবে খুব বলতে ইচ্ছে করলো, বোন তুই অলরেডি নেতার শালিকা হয়ে বসে আছিস, কিন্তু ওই ভণ্ড নেতা আমাকে চুমু খেয়ে বিয়ে করে হাহা হয়ে গেছে, আর আমি বেকুব বরের নাম্বার অব্দি জানি না। দীর্ঘ শ্বাস ছাড়লো আর্য। সকালে ঘুম থেকে উঠে নেতা সাহেবের মুখ দর্শন করতে পারলে বেশ হতো। আল্লাহ জানে ওই দিন কবে আসবে। অবনীকে বলল, তোর কলেজ নেই? খালামণি কই? আম্মু আজ স্পেশাল নাস্তা রেডি করছে, তার মন আজ বেশ ফুরফুরে। তোমাকে বিদায় করার খুশিতে সে সকাল সকাল পাপাকে দুধ চা অব্দি করে এলাও করেছে। সকাল থেকেই সে তারাকে নিয়ে রান্নায় ভীষণ ব্যস্ত। ভাবলাম নাস্তা করেই কলেজে যাব। আর্য জানে খালামণির খুশির কারণ, কিন্তু যখন সত্যিটা জানবে তখন খালামণি কেমন রিয়াক্ট করবে কে জানে। নিশ্চয়ই ভীষণ কষ্ট পাবে। রাজনীতিবিদদের খালামণি একদম অপছন্দ করে। কারণটা আর্যর সঠিক জানা নেই, কিন্তু আর্য নিজের মনকে কিছুতেই নাহিদের কাছ থেকে দূরে রাখতে পারেনি। মানুষটির দিকে অদ্ভুতভাবে ঝুঁকে পড়েছে। নাহিদের ব্যক্তিত্ব তাকে ঘায়েল করেছে ক্ষণে ক্ষণে। রিমি ভার্সিটির জন্য তৈরি হয়ে নিল। রুম থেকে বেরিয়ে দেখলো নিশান হন্তদন্ত হয়ে রুম থেকে বের হচ্ছে। রিমি বড় অবাক হলো, বলল, কি ব্যাপার ভাইয়া, এমন হন্তদন্ত করে কোথায় যাচ্ছ? অফিসে। আমি অলরেডি 1 ঘন্টা লেট। রিমি বিস্মিত হয়ে গেল। তার ভাই ভীষণ পাংচুয়াল, কখনোই কোনো কাজে লেট করে না। তবে লাস্ট কয়েকদিন যাবৎ তার ভাই রোজ লেট করে অফিসে যাচ্ছে। রিমি চিন্তিত হয়ে বলল, ভাইয়া কোনো সমস্যা? কয়দিন যাবৎ ঘুম থেকে উঠতে লেট করছো? চোখের নিচে কেমন ফুলেও আছে, রাতে কি ঘুমাও নেই? নিশান হতভম্ব হয়ে রিমির দিকে তাকালো। সে কি করে বলবে যে একটা মেয়ে তার ঘুম কেড়ে নিয়েছে, তাও আবার হাঁটুর বয়সী মেয়ে? আজকাল তার রাতে ঠিক মতো ঘুম হয় না। নারী সঙ্গ থেকে দূরে থাকা নিশান সেই বাচ্চা মেয়েটির সংস্পর্শে এসে বরবাদ হয়ে গেছে। ওই বদমাস পাছাল মেয়েটা তাকে কিছুতেই ঘুমাতে দিচ্ছে না। কি সর্বনাশ করে গেল সেই মেয়েটি। নিশান তো বেশ বিরক্ত হলো। মেয়েটাকে সামনে পেলে ঠাঁটিয়ে একটা চড় মারবে। নির্বোধ মেয়ে একটা। সেদিন কি সাংঘাতিক কাজটাই না করে বসলো। রিমি নিশানের সামনে তুড়ি বাজিয়ে বলল, হ্যালো ভাইয়া, কোথায় হারিয়ে গেলে? নিশান নিজেকে সামলে নিয়ে বলল, পরে কথা বলি, লেট হয়ে যাচ্ছে। কথাটি বলেই নিশান দ্রুত বেরিয়ে গেল। রিমি ভাইয়ের যাওয়ার দিকে তাকিয়ে রইল। ক্যান্টিনে আসর জমিয়েছে বন্ধু মহল। আজ তাদের লাস্ট ইয়ারের প্রথম ক্লাস হবে, তাই প্রেসার অনেক কম। আর্য কোল্ড কফিতে চুমুক দিয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। গরমে তার ফর্সা মুখ রক্তিম হয়ে উঠেছে। শুভ হেসে বলল, কোল্ড কফিতে হবে নাকি এক্সট্রা বরফ আনবো মাথায় ঢালার জন্য? পাইজলামি করিস না, গরমে জীবন শেষ আমার। যারা মিররে নিজের মুখ দেখে নিয়ে বলল, আমাদের প্লেবয় আসে নাই কেন, আর রামেমি বা কই? আচ্ছা, ফুয়াদ কি আসলেই বর্তমানে সিঙ্গেল ঘুরতেছে? আমি তো বিশ্বাসই করতে পারছি না। নাকি শালা ফাঁপড় মারতেছে বলতো? ওর ওই ন্যাকা জিএফ এর সাথে নাকি ব্রেকআপ হয়ে গেছে। নিশ্চয়ই আর একটা জোগাড় করে ফেলেছে। কুত্তাটা জিএফ ছাড়া সার্ভাইভই করতে পারবে না মনে হয়। রিমি কফিতে চুমুক দিয়ে বলল,
আই থিঙ্ক আমি ফুয়াদের মধ্যে কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি। যারা বলল, কি সেটা? দেখ, আগে ফুয়াদ সকাল সকাল ভার্সিটিতে বা জিএফ নিয়ে বাইরে বেরিয়ে যেত। আজকাল ওর জিএফ নাই বলে দাবি করছে। সত্য মিথ্যা আল্লাহ মালুম। আগে ভার্সিটিতে এসে ক্যান্টিনে নাস্তা করতো, কিন্তু এখন বাসা থেকেই নাস্তা করে আসে। আই থিঙ্ক আন্টি আঙ্কেলের সাথে ওর সম্পর্কটা সহজ হচ্ছে। আরজু মুচকি হেসে বলল, আই ডোন্ট থিঙ্ক সো। ফুয়াদের মধ্যকার পরিবর্তন আমিও দেখেছি, কিন্তু সেটার কারণ আঙ্কেল আন্টি না, অন্য কিছু। শুভ হেসে বলল, জিএফ সংক্রান্ত ব্যাপার হলে তো আমাকে নিশ্চয়ই বলতো। তাছাড়া আঙ্কেল আন্টির সাথে এতদিনের দূরত্ব এত সহজে দূর করা ফুয়াদের জন্য অসম্ভব। ফুয়াদ ভীষণ জেদি। যারা হেসে বলল, ওই শালা নিশ্চয়ই কোনো মনে হয় মেয়ের পাল্লাই পড়েছে। যারার কথায় সবাই হেসে উঠল। আরজু খেয়াল করলো সাবিহা চুপচাপ বসে আছে। আরজু সাবিহার কানে ফিসফিসিয়ে বলল, মন খারাপ কেন তোর? তোর গাধা একটু পরেই চলে আসবে। সাবিহা থমথমে ভাবে বলল, ওই গাধা আসুক বা না আসুক আমার কি? তাই ন্যাকা, ওই গাধার জন্যই তো মরে যাস। সাবিহা ভেজা চোখে আরজুর দিকে তাকালো। আরজু সাবিহার মনের অবস্থা বুঝতে পারল। প্রিয় মানুষটির অবহেলা হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করে। সবাইকে একবার দেখে নিচু স্বরে সাবিহাকে বলল, রামিম, যদি তোর ভাগ্যে থাকে তবে সব বাধা পেরিয়ে দিন শেষে তোর ভালোবাসার মানুষটি তোরই থাকবে। রামিম তোকে ভালোবাসে সেটা আমি তোকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি। উপরওয়ালা মাঝে মাঝে আমাদের পরীক্ষা নেন, ধৈর্য রাখ, দেখবি সবই তোরই থাকবে। কথাটা মিলিয়ে নিস। সাবিহা ভেজা চোখে মুচকি হেসে বলল, তুইও তো একজনের মাঝে আটকে যাচ্ছিস। আচ্ছা, তুই কি আসলে নাহিদের ব্যাপারে সিরিয়াস, না মানে বিষয়টা একটু জটিল কি না? আরজু মুচকি হেসে সাবিহার কানে ফিসফিসিয়ে বলল, আই অ্যাম ড্যাম সিরিয়াস, একদম তার বাচ্চা কাচ্চার মা হওয়ার মতো সিরিয়াস। সাবিহা ফিক করে হেসে দিল। আরজু আসলেই একটা পাগড়ি, মেয়রের প্রেমে হাবুডুবু খেয়ে একদম বাচ্চা কাচ্চা অবধি চলে গেছে। এই চঞ্চল মেয়েটা যেন তার মতো মানসিক কষ্টে না ভোগে। এই মিষ্টি হাসিটা যেন আরজুর অধরে আজীবন থাকে। কারণ ভালোবাসার মানুষটির অবহেলা একদম ভেতরকে গুঁড়িয়ে দেয়, আর আরজু তার চাইতেও বেশি ইমোশনাল। তাদের আড্ডার মাঝে রামিম সেখানে পৌঁছালো। রামিমের ঘামার্ত মুখখানা দেখে সাবিহার ইচ্ছে করলো গলার স্কার্ফ দিয়ে সেই ঘাম মুছে দিতে, কিন্তু সেই অধিকার যে তার নেই। রামিম আরজুকে সাবিহাকে দেখে আড্ডায় মুশকুল হয়ে পড়ল, যেন সাবিহা সেখানে ইনভিজিবল। সাবিহার সাথে কোনো কথাই বলল না, এমনকি সেদিনের ব্যবহারের জন্য সরি অব্দি বলল না। সাবিহার অভিমানী মন পণ করলো সে রামিমের সাথে কোনো কথাই বলবে না, কখনোই না। ফুয়াদ তো জ্যামে আটকে গেছে, আজ ঘুম থেকে উঠতে লেট করেছে। লামিয়া তার জন্য নাস্তা রেডি করে বেরিয়ে গেছে। ফুয়াদের কিছুটা মন খারাপ হয়েছে। মেয়েটা প্লেটে খাবার তুলে না দিলে সে খেয়ে তৃপ্তি পায় না, তাই তো আজ নাস্তা না করেই বেরিয়েছে। গাড়িতে বসে হঠাৎ ফুয়াদের চোখ যায় রাস্তার পাশে, যেখানে লামিয়া দাঁড়িয়েছিল। তার সাথে ছোট একটা মেয়ে, সম্ভবত ক্লাস 6-7-এ পড়ে। মেয়েটা কেঁদে কেঁদে লামিয়াকে কিছু বলছে, আর লামিয়া মেয়েটাকে কিছু বোঝাচ্ছে। ফুয়াদ কৌতূহলী হয়ে পাশেই গাড়ি পার্ক করলো। লামিয়ার পেছনে দাঁড়াতেই তাদের কথোপকথন শুনতে পেল। মেয়েটা বলছে, আপু, এইসব পুরনো বই দিয়ে আমার পড়তে মন চায় না, মাঝে অনেক পেজ মিসিং থাকে। ফুয়াদ উঁকি দিয়ে দেখলো লামিয়ার দুই হাতে বেশ কয়েকটা পুরনো জীর্ণশীর্ণ বই। লামিয়া এক হাতে বোনের মাথায় হাত বুলিয়ে মিষ্টি হেসে বলল, যেই পেজ মিসিং থাকবে সেটা বন্ধু বান্ধবীদের কাছ থেকে ফটোকপি করে নিবি। আরে পুরনো বইয়ের ঘ্রাণই অন্যরকম। তাছাড়া নতুন বইয়ে যা লেখা আছে পুরনো বইয়েও তো তা আছে, তফাৎটা কি শুনি? মেয়েটি কিছুটা রেগে বলল, তফাৎ কি তুমি জানো না? এইসব ছেঁড়া বই আমি লজ্জায় বন্ধুদের সামনে বের করতে পারি না। নিজে ছেঁড়া বই পড়তে বলে আমাকেও ছেঁড়া বই পড়াবে? এইসব আমি নিব না। বলেই মেয়েটা সামনের দিকে হাঁটতে লাগলো। লামিয়া জোরে জোরে ডেকে উঠল, লামিশা, লামিশা! কিন্তু মেয়েটি ফিরেও তাকালো না। মুহূর্তে লামিয়ার অক্ষিপল্লব ভিজে উঠল। হাতের বইগুলো বুকে চেপে ধরে অন্য হাতে চোখের অশ্রুকণা মুছে নিল। ফুয়াদ বুঝল সেই মেয়েটি লামিয়ার ছোট বোন। ফুয়াদ পেছন থেকে লামিয়ার মাথায় টোকা মারল। লামিয়া চমকে পিছন ফিরে তাকালো। ফুয়াদকে দেখে চমকে বলল, আপনি? তুমি এই সময় আমাদের বাসায় না থেকে এখানে কি করো? আসলে স্যার, একটা দরকার ছিল, তাই আজ একটু আগে বেরিয়ে গেছি। তোমার হাতে কি? লামিয়া বইয়ের দিকে তাকিয়ে বলল, বই? কিসের বই? আমার ছোট বোনের বই। এত পুরনো বই পড়তে পারবে ও? বিদ্যা অর্জনে নতুন আর পুরনো কি, বিদ্যা অর্জন করাটাই তো গুরুত্বপূর্ণ। লামিয়ার সহযুক্তি শুনে ফুয়াদের মন ছুঁয়ে গেল। সে হেসে বলল, সামনে তো তোমার পরীক্ষা, গাইড বই কিনেছো? লামিয়া কি বলবে ভেবে পাচ্ছে না।
গাইড বই তো দূরে থাক, সে মেন বইও কিনতে পারেনি। ইংরেজি সেকেন্ড পেপার বইটা সে লাইব্রেরি থেকে বড় করে পড়ে। লামিয়া মেকি হেসে বলল, গাইড বইয়ের প্রয়োজন নেই, ক্লাস করেই আমি অনেকটা কাভার আপ করে ফেলেছি। ফুয়াদ সবটাই বুঝলো। হঠাৎ বুকের কোথাও সূক্ষ্ম ব্যথা অনুভব হলো। এই বাচ্চা মেয়েটা কি কঠিন বাস্তবতার মধ্যে দিয়ে জীবন পার করছে। হাজারো প্রতিকূলতার মাঝে নিজের বোনের প্রতি কতটা দায়িত্বশীল। এই নারী আর তার মায়ের মধ্যে আকাশ পাতাল তফাৎ। মেয়েটার কাছ থেকে তার মায়ের অনেক কিছু শেখার আছে। মেয়েটা সম্পর্কের গুরুত্ব বোঝে আর তার যথাযথ সম্মানও করে। পৃথিবী বড়ই অদ্ভুত। এখানে এক নারী নিজের আপনজনদের একটু ভালো রাখার জন্য অসীম চেষ্টা করে যাচ্ছে, অপরদিকে আরেক নারী নিজের ক্যারিয়ারের ওপরে অন্য কিছু কোনো দিনই ভাবতে পারেনি।